আলিঙ্গন চুম্বনের পর চূড়ান্ত শরীরী উষ্ণতা উপভোগ করতে অমিত এবং রত্না কেউই সময় নষ্ট করেনি। তবে এ ব্যাপারে রত্না একটু বেশি সক্রিয় ছিল। অমিতের হাত দুটো শক্ত করে ধরল রত্না। ওর চোখে মুখে ভয় স্পষ্ট। এখন কি হবে অমিত? কিচ্ছু হবে না, আমি আছি তো, তুমি চিন্তা করো না। খুব তাড়াতাড়ি তোমার পায়ের চোট সেরে যাবে, তুমি হাঁটতে পারবে, বলেই রত্নার মাথায় হাত বুলিয়ে দিল অমিত। কিন্তু অমিতের আশ্বাসেও ভয় কাটল না রত্নার। পরিস্থিতি বুঝে রত্নার কপালে ঠোঁট ছোঁয়ালো অমিত। তারপর রত্নাকে পায়ের ব্যথার নিরাময়ের ওষুধ খাওয়ালো। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল রত্না। আর তার পাশে আতশোয়া থেকে আনমনা হয়ে পড়ল অমিত। তার চোখের সামনে তখন ভেসে উঠল সপ্তাহখানেক আগের ঘটনাটা। অফিসের কাজে যাচ্ছি এই অজুহাতে কলকাতা থেকে বোলপুর পৌঁছেছিল অমিত এবং রত্না। স্বামী স্ত্রী পরিচয়ে চেনা জানা একটি হোটেলে উঠেছিল দুজনে। দুদিনের জন্য বুকিং করে বরাদ্দ ঘরে ঢুকেই দরজা বন্ধ করেছিল ওরা। যেন এই সময়টার অপেক্ষায় ছিল দুজনে। তাই আলিঙ্গন চুম্বনের পর চূড়ান্ত শরীরী উষ্ণতা উপভোগ করতে অমিত এবং রত্না কেউই সময় নষ্ট করেনি। তবে এ ব্যাপারে রত্না একটু বেশি সক্রিয় ছিল, যেন ক্ষুধার্ত বাঘিনীর মতো। দীর্ঘদিন অর্ধাহারে কিংবা অনাহারে থাকার পর যেন সে ক্ষুধা নিবারণ করলো। তাই অমিত তাকে বাইরে বেরোনোর প্রস্তাব দিলেও প্রথমে সে রাজি হয়নি। কারণ বন্ধ ঘরে আরো কিছুটা সময় সে অমিতকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চেয়েছিল। কিন্তু একঘেয়েমি কাটানোর জন্য অমিতই প্রায় জোরাজুরি করে বাইরে বের করেছিল রত্নাকে। আর তারপরেই ঘটেছিল বিপত্তি। সোনাঝুরির জঙ্গলে অমিতের হাত ধরে হাঁটতে হাঁটতে কখন যে গর্তে একটা পা পড়ে গিয়েছিল তা বুঝতে পারেনি রত্না। হাসপাতালে নিয়ে গিয়ে এক্স-রে করানোর পর চিকিৎসক জানিয়েছিলেন রত্নার ডান পায়ে হাড়ে হালকা চির ধরেছে। ক্রেপ ব্যান্ডেজের পর অন্তত 15 দিন বিশ্রামে থাকতে হবে। পায়ে ক্রেপ ব্যান্ডেজ নিয়ে হোটেলের বিছানায় 1 সপ্তাহ কাটিয়ে ফেলেছে রত্না। দুদিনের হোটেল বুকিং বাড়িয়ে 20 দিন করেছে অমিত। এখনো অনেক দিন থাকার পর বাড়ি ফিরতে পারবে দুজনে। অফিসের কাজ বেড়েছে বলে দুজনেই বাড়িতে বার্তা পাঠিয়েছে। কিন্তু অমিতের স্ত্রী সেই বার্তা বিশ্বাস করে নিলেও রত্নার হাজবেন্ড সুনীল যে সন্দেহের বাইরে রাখেনি কথা বলে তা বেশ বুঝতে পেরেছে রত্না। যাই হোক, রত্নার পাশে শুয়ে এসব ভাবতে ভাবতেই অমিতের ঘোর কাটলো ওর মোবাইল ফোনটা বেজে ওঠায়। অমিত দেখলো ওর বউ নীলিমার ফোন। ফোন কাটলো অমিত। তারপর বিজি অ্যাট প্রেজেন্ট, আই উইল কল ব্যাক লেটার লিখে পাঠিয়ে দিল। ওকে রিপ্লাই পাওয়ার পর শান্তিতে চোখ বন্ধ করলো অমিত। ঘুম ভাঙার পর রত্না দেখলো অমিত ঘুমোচ্ছে। বিশ্রাম নিচ্ছে দেখে অমিতকে আর বিরক্ত করলো না রত্না, বরং চুপচাপ শুয়ে থেকে ভাবতে লাগলো অমিতের সঙ্গে পুনর্মিলনের সেই মুহূর্তটির কথা। বছরখানেক আগের এক বিকেল। রত্না যে এডুকেশনাল ইনস্টিটিউটের ফ্যাকাল্টি, সেই ইনস্টিটিউটের স্টুডেন্টস ওয়ার্কশপ ছিল ধর্মতলায় অবস্থিত একটি 5 তারা হোটেলে। ওয়ার্কশপ শেষ হওয়ার পর রত্না হল থেকে বেরিয়ে হাঁটছে লিফটের দিকে। হঠাৎ একজনকে দেখে খুব চেনা মনে হলো। লিফটের একটু দূরে ঘুরে ফিরে কথা বলছিল অমিত। তাই অমিত কিনা তা নিশ্চিত হতে রত্না দাঁড়িয়ে পড়ল। এরই মধ্যে রত্নার মনে পড়ে গেল বছর 5 আগের বিশ্ববিদ্যালয়ের দিনগুলির কথা। অমিত ওর মনের মানুষ ছিল। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখত রত্না। কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হওয়ার পর অমিত হঠাৎ কেন যে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল তার কোনো যুক্তিগ্রাহ্য কারণ দর্শাতে পারেনি। অনেক অপেক্ষার পর তাই মা বাবার পছন্দের পাত্র সুনীলকে বিয়ে করে রত্না। শুধু তাই নয়, বিয়ের পর রত্না সুনীলের সন্তানের মাও হয়েছিল নির্দিষ্ট সময়ে। কিন্তু
সুনীলের বদমেজাজ আর অমিতের প্রতি সুপ্ত ভালোবাসার কারণে রত্না ভালো স্ত্রী হতে পারেনি। যাই হোক, এসব ভাবতে ভাবতেই অমিতের মুখোমুখি হলো রত্না। অমিত একবারেই রত্নাকে চিনতে পারল। ফোন ছেড়ে একমুখ হাসি নিয়ে রত্নাকে জিজ্ঞেস করলো, আরে রত্না, তুমি এখানে? আমার ইনস্টিটিউটের স্টুডেন্ট ওয়ার্কশপ ছিল, কিন্তু তুমি এখানে কি করছো? আমার কোম্পানির প্রোডাক্ট লঞ্চ ছিল এখানে। বাই দ্য ওয়ে, কেমন আছো রত্না? আছি এক প্রকার, মণিহারা ফণির মতো। কথাটা বলি হাসতে হাসতে অমিতের চোখের দিকে তাকালো রত্না, যেন সে অমিতের মনের কথা বোঝার চেষ্টা করছে। এর ঠিক কয়েক সেকেন্ড পর রত্না অমিতকে বলল, তুমি কেমন আছো? ওই চলছে এক প্রকার। ব্যস্ত মানুষ, তা এখন হাতে একটু সময় আছে? খুব বেশি সময় নষ্ট করব না, এতদিন বাদে দেখা, তাই একসঙ্গে বসে একটু কফি খাওয়ার লোভ সামলাতে পারছি না। সেদিন রত্নার কফি খাওয়ার অনুরোধ রক্ষা করে নিজেও খুশি হয়েছিল অমিত। আড্ডা জমেছিল অনেক রাত পর্যন্ত। দুজনের বিবাহিত জীবন কেমন চলছে, একে অপরকে না পেয়ে কতটা দুঃখী, সবই সেদিন শেয়ার করেছিল পরস্পরকে। আর সেদিনের জন্য যখন একে অপরের থেকে বিদায় নিয়েছিল, তখন দুটো শরীর যেন চুম্বক আর লোহার রূপ নিয়েছিল। রাত বাড়ছে, বাড়ি ফিরতে হবে ভেবেই হয়তো বাহুমুক্ত হতে বাধ্য হয়েছিল তারা। এরপর প্রতি মুহূর্তে দুজনে দুজনকে চোখে হারিয়েছে। সময় পেলেই ফোন, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে দীর্ঘ সময় ধরে মনের ঝাঁপি খুলে ধরেছে। রত্না এবং অমিত অফিস আওয়ার্সে বেশি কথা বলতো, কারণ দুজনে যেহেতু অন্যের সঙ্গে ঘর বেঁধেছে, তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে বাড়ি থেকে খুব কম কথা বলতো তারা। তবে সংসার এবং কর্মক্ষেত্রের জন্য ওই দিনের পর আর দেখা করতে না পারলেও মনের টান বাড়তে লাগলো উভয়ের। এ ব্যাপারে বেশি কাছে আসতে চাইতো রত্না। একবার দূরভাষে রত্না অমিতকে জীবনসঙ্গী হিসাবে না পাওয়ার জন্য এতটাই আক্ষেপ করতে শুরু করেছিল যে অমিত জিজ্ঞেস করলো, বিয়ে করে তুমি কি খুশি নও? অমিতের কথার উত্তরে রত্না সেদিন বলেছিল, আজ নয়, সময় এলে তোমার এই প্রশ্নের উত্তর আমি অন্যভাবে দিতে চাই। একটু থেমে রত্না আবার অমিতকে আবেগ ভরা গলায় বলল, আমরা যে পরস্পরকে আজও ভালোবাসি, এটা তো সত্যি। ভালোবাসা ছিল, আছে, থাকবে, কিন্তু এর বেশি আর কি বা করতে পারি আমরা? আমরা তো এক বিছানা শেয়ার করতে পারবো না। কেউ কি সমর্থন করবে আমাদের এই সম্পর্ককে? কেউ কি বুঝবে যে আমরা বিয়ে করেছি একজনকে আর ভালোবাসি অন্য কাউকে? অমিতের আবেগ দ্বিগুণ হলো। আবারও সে বলতে শুরু করলো, তুমি বলো রত্না, কি করা উচিত আমাদের? উত্তরে রত্না সেদিন জানিয়েছিল, বিয়ে এবং ভালোবাসা দুটি ভিন্ন বিষয় আমার কাছে। যাদের আমরা বিয়ে করেছি তাদের জায়গায় রেখেও তো আমরা আমাদের দুজনের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারি। নতুন করে আমাদের যা মন চায় তাই করতে পারি। মানলাম আমরা দুজনে যা মন চাই তাই করলাম, কিন্তু আমাদের বাড়তি চাওয়ার ফলে তো সংসার থেকে মনও উঠে যাবে। আমাদের জীবন সঙ্গীরা তো কোনো অন্যায় করেনি, আমাদের সন্তানরা তো কোনো অন্যায় করেনি, তাহলে তারা অকারণে কেন শাস্তি পাবে? অমিতের কথা কেড়ে নিয়ে রত্না বলেছিল, আমি কাউকে শাস্তি দিতে বলছি না, শুধু আমাদের চাহিদা পূরণের কথা বলছি। তাছাড়া আমরা তো ওদেরকে খুশি রেখেছি এতদিন। আর যদি ভালোবাসার মানুষকে আমরা নতুন করে পেতে চাই, তাহলে অন্যায়টা কোথায় অমিত? সেদিন আর কথা বাড়ায়নি অমিত, কিন্তু দূরভাষে এভাবেই মাঝে মধ্যে কাছে আসার জন্য উতলা করে তুলতো রত্না। অমিত ও রত্নাকে কাছে পাওয়ার একটা অদ্ভুত টান অনুভব করত, কিন্তু বউ বাচ্চার কথা ভেবে
আবার পিছিয়ে যেত। এভাবেই রত্নাকে এবং নিজের মনকে বহুবার সামাল দিয়ে এসেছিল অমিত। কিন্তু ওদের পুনর্মিলনের 1 বছর যখন পূর্ণ হতে চলেছিল, তখন রত্না জানালো, অমিত, আমি আর পারছি না, অন্তত 2টো দিন তোমার সঙ্গে একান্তে কাটাতে চাই। আগামী মাসের 4 তারিখ আমাদের দেখা হওয়ার 1 বছর পূর্ণ হবে। ওই দিন আমরা বোলপুরে গিয়ে 2 দিন কাটাবো। ব্যাস, এইটুকুই আমার চাওয়া। ওই 2 দিনের স্মৃতি নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি রাজি হয়ে যাও প্লিজ। রত্নার অনুরোধে 2 দিন পর ভেবেচিন্তে বোলপুরে আসার সম্মতি জানিয়েছিল অমিত। কিন্তু সেই সুখ কপালে সইল না। হোটেলের বিছানায় অমিতের পাশে শুয়ে রত্না তাই ভাবছিল, কি যে হয়ে গেল। বেশ ছিলাম হোটেলে, কেন যে মরতে বাইরে বেরোলাম। আরো 1 সপ্তাহ পর কিভাবে যে সুনীলের মুখোমুখি হব বাড়ি গিয়ে। এভাবেই ভাবনার অনুভবে পাশাপাশি থাকতে থাকতে অমিত ও রত্না কাটিয়ে দিল আরো 1 সপ্তাহ। এখন অমিতের কাঁধে ভর করে কিছুটা হাঁটতেও পারছে রত্না। ওর পায়ে ব্যান্ডেজটা খুলে দিয়েছেন ডক্টর। এবার ওদের বাড়ি ফেরার পালা। হোটেল ছাড়ার আগে রত্না অমিতকে প্রাণপণে জড়িয়ে ধরে। মিনিট খানেক এভাবে থাকার পর রত্না অমিতের চোখে চোখ রেখে জানালো, আমার মনের দরজা সারা জীবন শুধু তোমার জন্য খোলা থাকবে। তুমি যখন খুশি আসতে পারো। আমি তোমার কাছে আত্মসমর্পণ করে আনন্দ পাবো। রত্না এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। তা দেখে অমিত কিছুতেই রত্নাকে একা বাড়ি ফিরতে দিল না। আরো কিছুটা সময় যাওয়ার পথে অমিতকে কাছে পাবে, তাই রত্নাও আর বাধা দেয়নি। ফেরার পথে ওরা আর ট্রেন ধরল না। বোলপুর থেকে একটা গাড়ি ভাড়া করে রওনা দিল কলকাতার বালিগঞ্জের উদ্দেশ্যে। ওখানেই রত্নার শ্বশুর বাড়ি। কিন্তু অমিত থাকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। তাই রত্নাকে অমিত জানিয়েছিল ওর শ্বশুর বাড়ির কিছুটা আগে ওকে রিকশোতে তুলে দেবে। কিন্তু রত্না জানালো, না, তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আমি সুনীলকে ম্যানেজ করব, আলাপ করিয়ে দেব তোমার সঙ্গে। বাড়ি পৌঁছানোর আগে সুনীলকে ফোন করে তাকে রিসিভ করার কথা জানিয়েছিল রত্না। সেই মতো রাস্তায় এসে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল সুনীল। গাড়ি থেকে নেমেই রত্না প্রথমে ছেলেকে কোলে তুলে নিল। কারণ বিগত 15 দিন সে শুধু দূরভাষে ছেলের খবর নিয়েছিল, টুকটাক কথা বলেছিল। ছেলের জন্য রত্নার বেশি চিন্তা ছিল না, কারণ রত্না জানতো ওর শাশুড়ি নাতিকে খুব ভালোবাসেন, তাই সামলে নেবে। সোনা বাবা, তুমি কেমন আছো? ঠাকুমা তোমায় আদর করেছিল তো? ছেলের গালে চুমু দিতে দিতে কথাগুলো বলতে থাকে রত্না। ঠাকুমা আমায় অনেক গল্প শুনিয়েছে। সদ্য কথা বলতে শেখা ছেলেটি তার মাকে জানায়। রত্নাকে নামিয়ে অমিত গাড়ি নিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল, তখনই রত্না গাড়ির ড্রাইভারকে থামতে বলে এবং অমিতকে নামতে বলে ইশারায়। সুনীল, এদিকে এসো, আলাপ করিয়ে দিই আমার বন্ধু অমিতের সঙ্গে। মনে কোনো দ্বিধা সংশয় না রেখে খুব স্বাভাবিকভাবে অমিতের সঙ্গে সুনীলের আলাপ করিয়ে দেয় রত্না। অমিতের সঙ্গে আলাপ পর্বে সুনীল কোনো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ঠিকই, কিন্তু হতবাক হয়েছিল হঠাৎ এমন একটি অভাবনীয় ঘটনার মুখোমুখি হতে। তাই অমিত চলে যাওয়ার পর একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেছিল কিছুটা উত্তেজিত হয়ে। কিন্তু রত্নাকে নিরুত্তাপ দেখে সাময়িকভাবে ঘাবড়ে গিয়েছিল সুনীল। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে। কাজের ব্যস্ততায় সুনীলের মাথা থেকেও বেরিয়ে যায় অমিতের বিষয়টা। পায়ে ব্যথা সেরে গিয়ে স্বাভাবিক হাঁটাচলা করতে পারার পর রত্নাও আবার কাজে যোগ দেয়। সময় পেলেই অমিতকে ফোনও করতে থাকে নিয়মিত। এভাবেই চলছিল সবকিছু। কিন্তু দিনের পর দিন বিছানায় রত্নাকে আর আগের মতো না পেয়ে নতুন করে আষাঢ়ের মেঘ ঘনীভূত হতে শুরু করে সুনীলের মনে।
রাত 10টা। ডিনার সেরে নিয়েছে রত্না। ছেলেকে খাইয়ে ওর ঠাকুমার ঘরে দিয়ে এসেছে। ঠাকুমার সঙ্গেই এখন ঘুমানোর অভ্যেস ছেলের। রত্না তাই এখন একা। সুনীলের ফিরতে এখনো ঘন্টাখানেক বাকি। তাই এই ফাঁকা সময় অমিতের সঙ্গে কথা বলার ইচ্ছে হলো রত্নার। অমিত সেই রাতে অফিসের কাজে উত্তরবঙ্গে ছিল। কাজ সেরে হোটেলের ঘরে বসে টিভি দেখছিল। রত্নার ফোন রিসিভ করে টিভি বন্ধ করে দেয়। তারপর বেশ নিশ্চিন্তে কথোপকথন চালাতে থাকে অমিত এবং রত্না। আবেগে চোখ বন্ধ রেখে কথা বলছিল রত্না। তাই সুনীল কখন ঘরে ঢুকে চেয়ারে বসে ওর প্রেমালাপ শুনছিল বুঝতেই পারেনি। হঠাৎ ঘরে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুলে রত্না। আচমকা সুনীলকে দেখে ঘাবড়ে গিয়ে ফোন কেটে দেয় সে। ফোনের ওপারে কে ছিল? ওই লোকটা যে তোমাকে পৌঁছতে এসেছিল? কর্কশভাবে প্রশ্নগুলো রত্নার দিকে ছুড়ে দেয় সুনীল। হ্যাঁ, অমিতই ছিল তো, কি হয়েছে? প্রেম তো বেশ জমে উঠেছে দেখছি। এই জন্যই ভাবছিলাম রাতে এখন শরীরে তোমার প্রাণ থাকে না কেন। বাজে কথা রাখো। রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, ফালতু বকবক করতে পারবো না। তা পারবে কেন? সব এনার্জি তো ওই লোকটার সঙ্গে বকবক করে শেষ করে ফেলেছো। লজ্জা করে না? বাচ্চার মা তুমি। আমি কি অভাব রেখেছি তোমার? তুমি আমার শরীরের খবর রেখেছো? মনের খবর রেখেছো কি? বাহ, ভালো বলছো। এখন অনেক কথাই তুমি বলবে। ওই ইতরটার সান্নিধ্য পেয়েছো না, এখন তো আমার সবই তোমার কাছে মূল্যহীন মনে হবে। যাই হোক, একটা কথা স্পষ্ট জানিয়ে রাখছি, আর যদি ওই লোকটার সঙ্গে যোগাযোগ রাখো তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে ফাটাফাটি হবে বলে দিলাম। আমার সম্মান নষ্ট করলে আমি কিন্তু ছাড়বো না। তোমার যা করার আছে তুমি করে নাও। অমিত আমার বন্ধু, আমি যোগাযোগ রাখবই। ও তাই, দেখাচ্ছি মজা। বলেই রত্নার হাত থেকে ওর মোবাইল ফোনটা কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে সুনীল। ভেঙে ছড়িয়ে পড়ে ফোনের যন্ত্রাংশ। ভাঙা ফোনটা থেকে সিম কার্ডটা খুলে নিয়ে সুনীলের গাড়ে সপাটে একটা চড় মেরে অফিসের ব্যাগটা কাঁধে তুলে নেয় রত্না। ঘর থেকে বেরোনোর আগে সুনীলকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেয় এবং বাইরে থেকে দরজা আটকে দিয়ে রাস্তায় আসে। তারপর একটা ট্যাক্সি ধরে সোজা হাতিবাগানে মায়ের বাড়িতে ওঠে। সুনীল সেদিন ওর মাকে ফোন করে দরজা খুলিয়ে উদ্ধার হয়েছিল ঘর থেকে। রাগের মাথায় সুনীল সেদিন রত্নার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চেয়েছিল, কিন্তু ওর মা নিতে দেননি। ওই ঘটনার পর কেটে গেছে 1 সপ্তাহ। রত্নার কোনো খবর নেই। ছেলের খোঁজটুকুও নেয়নি। এদিকে ছোট্ট ছেলেটিকে ঠাকুমা আগলে রাখলেও মাঝে মধ্যে মার জন্য কান্নাকাটি করতে থাকে। ওই দৃশ্য দেখে সুনীল আর নিজেকে ঠিক রাখতে পারে না। মনকে বুঝিয়ে রত্নার খোঁজ শুরু করে। রত্নার অফিস থেকে কোনো খবর পায় না। এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারে রত্না ওর মায়ের বাড়িতে আছে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে আর পরিবারের সামাজিক সম্মান বাঁচানোর তাগিদে শ্বশুর বাড়ি গিয়ে রত্নার মুখোমুখি হয় সুনীল। শাশুড়িকে বুঝিয়ে শুনিয়ে আর রত্নার হাত ধরে অনেক অনুনয় বিনয়ের পর রত্নাকে বাড়ি ফেরাতে সক্ষম হয় সে। কিন্তু সুনীলকে প্রতিশ্রুতি দিতে হয় অমিত রত্নার সম্পর্কের ব্যাপারে সে নিশ্চুপ থাকবে।